আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আমরা চলে এসেছি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে, বিভিন্ন আলোচনা করতে, বিভিন্ন সমাজে ইতিবাচক বার্তা পৌঁছতে এবং সচেতন বার্তা পৌঁছতে। আপনাদের সকলকে জানাই যে নাটক কিন্তু শুধু বিনোদনের মাধ্যম নয়, নাটক হলো সমাজের একটি আয়না। প্রতিটি মুহূর্তে আমরা সকাল থেকে রাত অবধি আমরা যা করি তা কিন্তু নাটকেরই একটি অংশ। আজকে আমাদের এই বিশেষ আলোচনার পর্বে আজকে আমাদের মাঝে যে বিশিষ্ট ব্যক্তি উপস্থিত রয়েছেন, উনি হলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব হারাধন দত্ত স্যার। আজকে স্যারের সাথে আমরা কিছু আলোচনা করব, স্যারের জীবন সম্পর্কে আমরা জানবো এবং উনি শুধু ত্রিপুরা নয়, ত্রিপুরার বাইরে বিভিন্ন মঞ্চে উনি কিন্তু যাত্রা এবং নাটক নিয়ে দাপিয়ে বেরিয়েছেন। আজকে স্যারের সাথে আমরা কিছু আলোচনা করব, আপনারা আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন। যদি আপনাদের কিছু জানার থাকে, কিছু বলার থাকে, তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। নমস্কার স্যার। নমস্কার। পজিটিভ বার্তায় আপনাকে অনেক অনেক স্বাগত। প্রথমে যেটা জানতে চাইবো, কেমন লাগছে এই পজিটিভ বার্তা থেকে? খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। তো যেহেতু আপনি একজন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং আপনি বহু বছর ধরে আপনি যাত্রার সঙ্গে যুক্ত রয়েছেন, তাহলে আমরা যাত্রার একটি গান দিয়ে শুরু করি আজকের এই অনুষ্ঠান। গান দিয়ে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই মুহূর্তে আমার মনে পড়ছে সাধক রামপ্রসাদ, তার একটা গান, মানে সদ্য নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে আসীন, তার চারিদিকে শত্রু প্রচণ্ড, তখন একটা ফকির সাথে সাবধান করে বলছে যে তুমি সাবধান, তোমার চারিদিকে কিন্তু শত্রু ভরে আছে। সামাল 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 ভরা গাঙে নবীন মাঝি, নাওখানি তোর সামাল 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 ভরা গাঙে নবীন মাঝি, নাওখানি তোর সামাল 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 সামাল। বাহ, অসাধারণ। এবারে জানতে চাইবো আপনার এই নাটক এবং যাত্রার শুরুটা কি করে? আমি যাত্রা কোনো দিন করব আমি কিন্তু এটা ভাবিনি। আর আমরা একটু রক্ষণশীল পরিবারের মানুষ, তো একটা কথা আছে যে যাত্রা নাকি করে ভাত্রা লোকে, তো বাড়ি থেকে বারণ যাত্রা যাতে না করি। তো আমি নাটক করতাম, ছোটোবেলা থেকে নাটক করে আবৃত্তি করতাম। আর যখনই যেখানে করেছি আমি খুব প্রচুর পুরস্কার পেয়েছি। ছোট্টবেলায় এই রবি ঠাকুরের মুকুট নাটক করেছিলাম। মুকুট নাটকে আমি ঈশাখার অভিনয় করেছিলাম। ঈশাখার অভিনয় করে দর্শকের এত আকর্ষণ পেয়েছি, পুরস্কারও পেয়েছি। ওই তখন থেকে আমার নাটকের প্রতি একটা ঝোঁক এসে গেছে আর কি। তারপর পাড়ার ছেলেদের এই সংগঠিত করে আমি আস্তে আস্তে পাড়ার মধ্যে ছোটো ছোটো নাটক, কুশধ্বজ, কাঠদোষ, এই সমস্ত, স্নেহের জয়, এই সমস্ত নাটকগুলো আমি করতে শুরু করি আর কি। আর যেখানেই করেছি খুব যশ পেয়েছি। আর আমি বাচ্চাদের সবাইকে দেখাতাম আর কি। এইভাবে আমার 1962 থেকেই আরম্ভ হয়েছে, মানে না করা আর কি, নাটক করা। তারপরে আস্তে 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 যাত্রা গেছি। এটা আরেকটা ইতিহাস বলবো তোমাকে। তাই নাটক যখন শুরু করি, যেন এই 1967-এ ত্রিপুরাতে প্রথম নাটক প্রতিযোগিতা, নিখিল ত্রিপুরা নাটক প্রতিযোগিতা শুরু হয়। সেটা মিউজিক কলেজের ক্যাম্পাস হলে, সেটা এখন ভেঙে এখন মুক্তধারা হয়েছে। সেখানে প্রায় ত্রিপুরার থেকে 24টা দল এখানে নাটক করতে আসে। তাই আমার তখন, আমি তো ইয়াং একদম, তখন আমার একটা সংগঠিত যে নাট্যশিল্পী সংসদ, তাদের নিয়ে উত্তাল তরঙ্গ নাটক করেছি। সেখানে আমি একটা পাগলের অভিনয় করেছিলাম। তখন বামাবৌধবাবু, তারপরে অপরাজিতা রায়, সুধাংশু দত্ত, তারা ছিল এটা বিচারক।
সেখানে নাটক যখন করলাম, চারিদিকের রব পড়ে যে এই ছেলেটা করতে গেছেছে, আমি এই গান গাইছি, এই অভিনয় করছি, মানে তখন তো আমার তো একদম পুরো ইয়াং আমি। হ্যাঁ, তারপর যখন রেজাল্ট বের হলো তখন আমাকে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে বেস্ট অ্যাক্টর বলে তারা ঘোষণা করলো, বাহ, অসাধারণ। এবং শ্রেষ্ঠ পরিচালক এবং শ্রেষ্ঠ উত্তর তরঙ্গ ফার্স্ট হয়েছিল মানে তখন। আপনার টিমটা ফার্স্ট হয়েছে। টিমটা ফার্স্ট হয়েছে, আমি বেস্ট অ্যাক্টরে অভিনয় পেয়েছি এবং বেস্ট ডাইরেক্টর, বাহ। 3টা পুরস্কার পেয়েছি। পুরস্কারগুলো আছে আমাকে দেওয়া হয়েছে। তারপর থেকে আমার একটা নেশা চেপে গেছে যে একটার পর একটা নাটক শুরু করি তখন। তারপরে আস্তে আস্তে চাকরি পেলাম 1971-এ পাবলিসিটিতে, তথ্য সংস্কৃতি দপ্তরে ড্রামা ইউনিটে চাকরি পাই। তখন আমাকে ডাইরেক্টর বললো যে আপনি এসেছেন, ভালোই হয়েছে, এখানে আমাদের একটা ড্রামা ইউনিট আছে, এখানে নাটক করেন। তখন আমরা এখানে গিয়ে বিভিন্ন বিসর্জন, এই সমস্ত নাটকগুলো আমি রিহার্সাল দিয়ে তাদের সবাইকে নিয়ে করতে আরম্ভ করলাম। আমি বিসর্জনে জয়সিংহ করেছি অনেক দিন, বাসুদেব গাঙ্গুলি ছিল, মানে রঘুপতি করেছে, বিধায়ক লস্কর চৌধুরী সে গোবিন্দ মাণিক্য করেছে, গুণবতী করেছিল কল্পনা দেববর্মা, একটাতে একটা ভাগা ভাগা অভিনেতা অভিনেত্রী। এরপরেই নাটকের প্রতি আমার খুব ঝোঁক এসে গেল আর কি। আচ্ছা স্যার, নাটক এবং যাত্রার মধ্যে পার্থক্যটা কি? নাটক হলো মানে যাত্রাটা কিন্তু একটা মূল যাত্রা। আগে কথকথার আসর থাকতো, বিভিন্ন ভাগবত পাঠ হতো, তারপর আস্তে আস্তে ওই গৌরাঙ্গ মহাপ্রভুর যে লীলা কীর্তন এগুলো হতো। এখান থেকে আস্তে আস্তে যাত্রাটা যাত্রা কিন্তু যাত্রা না, যাত্রা গান হতো আর কি। বিভিন্ন গ্রামে গঞ্জে ছড়িয়েছিল। আর পালা, যাত্রা পালা, হ্যাঁ, আমি কবি চন্দ্রাবতী, ভক্ত হরিদাস, আমরা বহু যাত্রা করেছি গ্রামে গঞ্জে, সেই চায় বাগানে, মানে বলে শেষ করা যাবে না, এত কিছু মনেও নেই, বুঝলে। তাই যাত্রাটা আমি পরে আসি, কিন্তু নাটক যখন শুরু করেছিলাম তখন যখন নাটক করতে গেছি তখন আমাদের ধলেশ্বরে একটা রামকৃষ্ণ আশ্রম আছে, সেখানে প্রতি বছর রামকৃষ্ণদেবের জন্মদিনে যাত্রা হতো। তো একবার কী হলো, এখানে একটা যাত্রা হবে, এই ভারত তীর্থ, হরিদাস সাহা বলে একজন পরিচালক ছিল, সেটা পরিচালনা করছে। কিন্তু যেদিন নাটক হবে ঠিক সেদিন যে নায়ক সে বিটে করলো, করতেই পারবে না বলে জানিয়ে দিল। এখন তো যে পরিচালক তো মহা ফাপড়ে পড়েছে, আজকে নাটক চারিদিকে অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে, কে করবে। তখন একজন বলে, আমাদের পাড়ার মধ্যে একটা ছেলে আছে হারাধন দত্ত, সেও খুব ভালো নাটক করে, দেখো ওকে যদি রাজি করাতে পারো তাহলে তোমাদের আজকে মানে হয়ে যাবে। তখন আমি যখন বুদ্ধিন স্কুলে যাচ্ছি, তখন ক্লাস 10-এ পড়ি, তখন ওমেন্স কলেজের সামনে আমাকে ধরলো যে ভাই, আমি তো আজকে একটা নাটক আছে, এই যাত্রাপালা আছে, তুমি আমার একটা অভিনয় করে দাও। বলে আজকে? আমি বললাম অসম্ভব, আমি কোনো রিহার্সাল দিইনি, যাত্রা কোনো দিন করিনি, তাছাড়া আমার পরিবারের থেকে যাত্রা করার নিষেধ আছে, আমি যাত্রা করতে পারবো না, যাত্রা করতে পারবো না। ও আমার হাতে ধরে একেবারে চোখের জল ফেলে দিয়েছে, কেঁদে ফেলেছে যে ভাই আমাকে উদ্ধার করো। ওকে দেখে, চোখের চোখ দেখে আমার মনটা একটু গলে গেল। আচ্ছা ঠিক আছে, বইটা দিন আমাকে। তো বইটা আমি নিয়ে, যাত্রার বইটা, এই মোটা বই তো, ব্রজেনবাবুর লেখা ভারত তীর্থ। তখন আমি আর স্কুলে যাইনি, নেশা তো। তখন ওই ওমেন্স কলেজ থেকে একদম কলেজ স্টিলে চলে গেছে আমার বাড়ির কাছে। কলেজ স্টিলে গিয়ে গ্যালারির মধ্যে বসে বসে এই পাঠ মুখস্থ করতে, অনেক পাঠ আস্তে আস্তে মুখস্থ করতে। ঠিক 4টি যখন বাজে তখন আমার সমস্ত পাঠ মুখস্থ হয়ে গেছে, মানে মেমোরিতে সমস্ত ঢুকিয়ে ফেলেছি। তারপরে তো সন্ধ্যার সময় গেছি, অ্যানাউন্সমেন্ট করছিল সন্ধ্যার সময়। আমি তখন ভাত খাচ্ছিলাম, তখন মা বলছে, আমার তো বাবা নেই, ছোটোবেলা বাবা হারিয়েছি, মা বলছে আজকে যাত্রা দেখতে যাব রামকৃষ্ণ আশ্রমে। আমি বললাম না না, যাত্রা তো দেখো না, ওটা ভালো হয় না। এটা মাকে বলো, মা যদি দেখে আমাদের আবার বকবে না। তারপরে তাই আমি তো গেলাম যাত্রা করতে, সেখানে আমাকে সাজিয়ে টাজিয়ে দিল, আমাকে পরিচয় করিয়ে দিলে, এটা তোমার বাবা, এ তোমার মা, এ তোমার নায়িকা। তখন ছেলে দিয়ে মেয়ে পাঠ করানো হতো,
একটা ছেলেকে আমাকে পরিচয় করে দিচ্ছে মেয়ে সাজিয়ে, যে তোমার নায়িকার অভিনয় করবে। কী বলবো। তারপরে তো মঞ্চে উঠলাম নাটকে। আমার দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য অভিনয়। একটা গ্রীনথমকে হাই ওরে মানব হৃদয়, বারবার কারো পানে ফিরে চাইবার, নাই যে সময় নাই নাই করে। আমি যেই মঞ্চে উঠেছি, উঠেই দেখি আমার মার দিকে একদম সামনে বসে আছে। বাহ, দেখি আমার বোন ছিল তুলসীদি স্কুলে, মানে ফার্স্ট গার্ল, সবসময় ফার্স্ট হতো, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তা মাকে বলছে, মা দেখছো হারাধন যাত্রা করতে এসেছে, আমি এই যাত্রা আর দেখবো না বলে ওরা দুজন যাত্রা থেকে বেরিয়ে গেল। মানে যাত্রা দেখেই নি। তা আমার তো বুকটা দূর করছিল, এখন নেবে গেছে, আমি কি করবো, করতেই হতো একদম। তারপর মোটামুটি করে ভালোই করলাম, সবার সঙ্গে মুখস্থ হয়ে গেছে তো পাঠ করে ভালো। এই তো যাত্রার নেশায় পেয়ে বসলো। কিন্তু পরের দিন ঘটনা হলো, মা কী করলো, একবার রেগে গেছে। তুই, তোর বাবা নেই, বড় ভাই নেই, তুই যাত্রা গেছিস, করতে গেছিস শেষ পর্যন্ত, তোকে নাক খত দিতে হবে। তো আমি গেলাম, পালিয়ে গেলাম। আমার সারাদিন খাওয়া হয়নি। রাত্রিবেলা আমাকে ডেকে এনেছে, খাওয়া দিয়ে মা লাঠি নিয়ে আমাকে পিটিয়েছে, পিটিয়ে পা দিয়ে নাক খত দিয়েছে। বল আর কোনোদিন যাত্রা করবি না, এই শুধুমাত্র একটা যাত্রার জন্য? একটা যাত্রার জন্য। তারপরে নাক খত দিলাম, মা আমি আর কোনোদিন যাত্রা করবো না, কানেও ধরলাম, উঠবস করলাম, যাত্রা ছেড়ে দিলাম, যাত্রা আর করি না। তারপরে এই যখন নাটকে তো আমি প্রাইজ পেতে আরম্ভ করলাম, সবাই খুব খুশি, আমি নাটকের দিকে ধীরে ধীরে এগোচ্ছি। তখন আমাদের ওই অরুণোদয় সংঘ বলে একটা আছে এই বুদ্ধজং স্কুলের কাছে, ওইখানে তারা রেগুলার যাত্রা করতো। তখন ওরা একটা অভয়নগরে একটা যাত্রা করবে। তো এই যাত্রা করতে গিয়ে ওদেরও সেই অবস্থা, কেনারাম ডাকাতের একটা রোল করার মতো লোক নেই। দুদিন আগে যে অভিনয় করবে আর কি, সে নাকি না করে দিয়েছে কী কী কারণে। ওই আমার বাড়িতে এসেছে, আমাকে বাড়িতে হারালাম না, আমরা তো একটু আমি কিন্তু তাদের কাউকে চিনি না। আমাকে বলো যে আপনি আমাদের একটা রোল করে দেন। আরে আমি কী করি, ওর উপরে রিহার্সাল দেয়নি। কবে আপনাদের? পরশু দিন পুজোর মণ্ডপে হবে আর কি। তখন ঠিক আছে, আমি তো, আমার মা না বললো তো আমি করতে পারি না, আমার মা তো আমাকে নাক্ষত দিয়েছে। তখন তারা সবাই মাকে গিয়ে ধরলো যে মাসিমা আপনি যদি একটু আদেশ করেন, হারান্দা আমাদের এখানে করবে। তখন মা বলছে যে বিপদে পড়েছে, যা তুই করে দে। এই গেলাম যাত্রা করতে, এই তখন বাঁধনটা ছুটলো আর কি। তখন আমিও মনে করেছিলাম যে কোনোদিন যদি আমি সুযোগ পাই, এই যে যাত্রা দেখে ফাত্রা লুকে এই দুর্নামটা, হ্যাঁ এইটা আমি ভাঙাবো। তখন আমি আগরতলা যাত্রীকে দুর্গাবাড়িতে একটা টিম করলাম, আগরতলা যাত্রা দিয়ে সমস্ত প্রফেসর, তারপর কাবেরীদেব বর্মা, রাজবাড়ির মেয়ে, এদের সবাই সংগঠিত করে স্ট্যান্ডার্ড মানুষদের এনে আমি এই যাত্রা শুরু করি। পাগল ঠাকুর, নটি বিনোদিনী, মামাটি মানুষ, এই যাত্রাতে ঢুকে গেলাম আর কি। তখন একাধারে যাত্রাও করি, নাটকও করি। আমার কাছে অনেকে মনে করে যারা নাটক করে যাত্রা করতে পারে না, যাত্রা কী কোন স্টাইলে করতে হয় এটা আমার জানা আছে, তবে নাটক কীভাবে করতে হয় এটাও জানতে হয়। নাটক হলো রিফাইন যাত্রার থেকে। জানি যে যাত্রা করতে গেলে ব্যাকগ্রাউন্ডে প্রম্পট দিতে লাগে, আমার মানে এটা ভুল ধারণা। আমি যে এত নাটক করেছি, শিলচরে গিয়ে পাগল ঠাকুর নাটক যখন করেছি, যাত্রা করেছি, পুরো আমার শুধু না, আমার পুরো টিম, কোনো বই নেই, কোনো প্রম্পট নেই। মানে নাটকের শেষে মানে আমি রামকৃষ্ণের অভিনয় করেছিলাম, তোমার মতো মেয়েরা মানে লাইন ধরে গেছে। আমি তো মেকআপ তুলছিলাম, তখন একজন প্রফেসর বিশ্বজিৎ সেন বলছে, আরাধন দেখো তোমাকে কত লোক দেখতে এসেছে। কী ব্যাপার? বলে তারা রামকৃষ্ণ দেখবে। তো আমি তো আধা মেকআপ টেকআপ প্রায় তুলে ফেলেছি, এমন সময় সবাই দরজা খুলে দেওয়া হলো, সবাই এসে আমাকে প্রণাম করছে। যে আমরা তো দক্ষিণেশ্বরে রামকৃষ্ণকে দেখিনি, যে আজকে মনে হচ্ছে যেন আমরা স্বয়ং রামকৃষ্ণকে দর্শন করলাম। তাহলে আমরা একটু দেখতে চাইবো রামকৃষ্ণ। আমি রামকৃষ্ণের এও করেছি, আর নটি বিনোদিনীর গিরিশ ঘোষও করেছি। আমি দুইটা চরিত্রে পাশাপাশি করেছি, এটা আমার সৌভাগ্য হয়েছিল। দুইটাতেই আমি খুব সুনাম করেছি। তা আমি নটি বিনোদিনীর কাছে, যেখানে রামকৃষ্ণও আছে, গিরিশ ঘোষও আছে, আমি একটু অভিনয় তোমাদের শোনাই। যে গিরিশ ঘোষ
ছিল মধুমাতাল। রামকৃষ্ণকে মানে সে পছন্দ করতো না। আর রামকৃষ্ণ সবসময় কেবল গিরিশের জন্য পাগল। গিরিশ, ও গিরিশ, আয়নে রে গিরিশ, আমার কাছে আয়নে রে গিরিশ, গিরিশ আয় গিরিশ। তখন গিরিশ ঘোষের একটা নাটক চলছিল চৈতন্যলীলা। তখন ওই রাখাল টাকার তারা ওরা গেছে দেখতে, তখন এসে গান বলছে, তুই যে কালকে গিয়েছিলি সে আমার গিরিশে সেই গানখানে একবার গাতলি। কোন গানটা ঠাকুর? ওই যে শিব যদি মা তোমার স্বামী লোটায় কেন তোমার পদতলে, গাইব তো গানা। মা 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 শিব যদি মা তোমার স্বামী লোটায় কেন পদতলে, শিব যদি মা তোমার স্বামী। এমন গান বেঁধেছে গিরিশ ঘোষ, এমন যার গান সে তো জেসি নোক নয় গো। লোকটা ঠাকুরদেব তো মানে না, সবসময় মদ খেয়ে বুঁতে থাকে আর মুখে যা খুশি তাই বলে। আমার গিরিশকে একবার ডেকে দে তো। এমন সময় গিরিশ ঢুকল। এই গিরিশ ঘোষ কোনো শালাকে ভয় করে না। শুনুন, বারবার কেন আপনি আমাকে এমন করে ডাকছেন? আমি মাতাল গিরিশ ঘোষ, কাউকে আমি কেয়ার করি না। গিরিশ, আয়নের গিরিশ, আবার আমার নাম ধরে ডাকছেন? আর একবার যদি আপনি আবার নাম ধরেন তাহলে আপনারই একদিন কি আমার একদিন। গিরিশ, ও গিরিশ, আয়নের আমার কাছে তবে রে। কে গো? গিরিশ নাকি? মাটিতে পড়ে কেনে গো? উঠে বসো না, উঠে বসো, উঠে বসো, উঠে বসে। কি আমার সর্বশরীরে এমনি করে বিদ্যুৎ প্রবাহ ছুটছে কেন? কে আমাকে স্পর্শ করলে? কে আমাকে স্পর্শ করলে? আয় না রে গিরিশ, আয় আমার কাছে আয়। তুমি কে যমুনার কোলে কদম্বের শাখে বসি মাজাতে বাঁশরি। তুমি কি পিতৃসত্য বালিবারে চতুর্দশ বর্ষ লাগে গিয়েছিলে বনে, যার হরিগুণ গানে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। স্পর্শ করি যে পরশমণি, ধন্য হলো জগাই মাথায়। তুমি কি সে যোগীর থেনের থন, পতিত পাবন? বলো ঠাকুর, তুমি কে? এই স্পর্শ করো না। তোমার মতো মহাপাপী দেবতাকে স্পর্শ করলে দেবতা পরে ছাই হয়ে যাবে। ইন্ডিড, কিন্তু শাস্ত্র পুরাণ যে অন্য কথা বলে। তুমি আপন হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। ঠিক ঠিক ঠিক, আপন জনটি তো তোর কাছে কাছে আছে রে। ওরে শালা, গুরু না হলে তাকে চেনাবে কে? গুরু কাকে বলে? ঘটক গো ঘটক, ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটিয়ে দেয়। তোমার তো গুরু হয়ে গেছে গো, আমার গুরু হয়ে গেছে। আমি গুরু চাইলাম না, আমার গুরু হয়ে গেছে। তবে বেকুল হয়ে কে তাকে খুঁজছিল যখন তুমি গান বেঁধেছিলে? কি গান? ওই যে জোড়াইতে চাই কোথায় জোড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, জোড়াইতে চা। এ কি? এই যে আমার লেখা গান এখনো খাতায় বন্দি হয়ে গেছে। এই গান আপনি জানলেন কি করে? বলে, ও বড় মংস মশাই, এই গান আপনি জানলেন কি করে? মৃগনাভির গন্ধকে নুগুন যায় গো। খুব লিখেছ, বেশ লিখেছ। সবাই বলে তুমি নাকি খুব ভালো অ্যাক্ট করো। করো, ছুটিয়ে থিয়েটার করো। থিয়েটার করতে বলছেন আপনি? জানেন এই থিয়েটার করতে গিয়ে আমরা কত পাপ কাজ করি? একবার রাম নামে যত পাপ হরে, মানুষের সাধ্য নেই তত পাপ করি। আর থিয়েটার তো তোর সাধন পেতে পরম পুরুষকে উৎসর্গ করে দে। কাকে উৎসর্গ করব? আমি তো ঠাকুর দেখতে মানি না। আকাশের ঠাকুরকে নাই বা মানবে? তুই তোর মানুষ ঠাকুরকে চেপে ধর, মানুষ ঠাকুরকে হিরে তোর জেবের মধ্যে ওটা কি রে? মদের বোতল নাকি? খানা খা, আমার সামনে খাবোই তো। গিরিশ ঘোষ কোনো শালাকে ভয় করে না। এই তো মত। আমি তোমাকে
এই মদের ভেতরে তুমি, তোমাকে আমি আস্ত গিলে খাবো। এ কি মদ না অমৃত যাকে আমি আস্ত গিলে খেলাম? সেই মানুষটা আমার চোখের সামনে দাঁড়িয়ে খিলখি করে আসছে। বলো ঠাকুর, বলো ঠাকুর, তুমি কে? ঠাকুর, এমন কোনো পাপ নেই যা আমি করিনি। ভয়ে আমি গঙ্গা স্নান করি না, পাছে আমার স্পর্শে ওই পতিত পাবনি গঙ্গা শুকিয়ে বাষ্প হয়ে উড়ে যায়। সমাজের ঘৃণিত নট নটিদের নিয়ে আমি নাটমঞ্চ গড়ে তুলেছি। তুমি তোমার দুর্লভ প্রচারণ দিয়ে সে নাটমঞ্চ পবিত্র করেছ, প্রাণ ঠেলে আশীর্বাদ করেছ। আর আমি তার যোগ্য প্রতিদান দিয়েছি তোমাকে অপমান করে। অপমান করেছিলি নাকি? কিন্তু মাঝে বললি এতে অপমান হয়নি। অবুধ শিশুও তো বাপকে কত নাতি মারে, তাই বলে কি বাপের চাঁদ চাইনি? সত্যি ঠাকুর, আমি অবুধ শিশু, নিজেকে আমি আর বিশ্বাস করতে পারছি না। বলো ঠাকুর, কিসে আমার চৈতন্য হবে? সকাল সন্ধে নাম ধ্যান করবি, সকালে ঘুম ভাঙে না, সন্ধে আমার থিয়েটার। তাহলে চান করে করবি? চান করলে খিদে পায় ঠাকুর। তাহলে খাওয়ার পর করবি, খেলেই ঘুমে চোখ জড়িয়ে আসে। ওই নাম ধ্যান আমি করতে পারবো না ঠাকুর, ওই নাম ধ্যান আমি করতে পারবো না। তাও পারবি নে, তাও পারবি নি? তবে দে দে শালা দে আমাকে তোর বকল মা দে। কি বললি ঠাকুর? আমার বকল মা তুমি নেবে ঠাকুর, আমার বকল মা তুমি নেবে? তাই নাও ঠাকুর, আমার বকল মাই তুমি নাও, আমার হয়ে তুমি জপ তপ করো। আমার জ্ঞান নাও, ভক্তি নাও, বিদ্যা নাও, বুদ্ধি নাও, আমার পাপ নাও, পুণ্য নাও। শুধু আমাকে তোমাকে দাও ঠাকুর, আমাকে তোমাকে দাও। বাহ, অসাধারণ, খুব সুন্দর একটা অনুভূতি। আপনাদের কেমন লাগছে এই অনুষ্ঠান তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এবং আপনাদের কমেন্টে কিন্তু আমরা পরবর্তী আরেকটি পর্যায়ে আপনাদের সামনে এরকমই একটি অনুভূতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অসাধারণ স্যার। এবারে জানতে চাইবো যে এখন বর্তমান সময়ে যাত্রা বা নাটক কতটুকু চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে রয়েছে? সাংঘাতিক চ্যালেঞ্জের মুখে। আগে এই আগরতলার চিলড্রেন্স পার্কে, তুমি তখন হওনি আমি জানি না, কত যাত্রার দল আসতো। নাট্য কোম্পানি, অম্বিকা নাট্য কোম্পানি, সত্যম বড়বরা। এই শীত পড়লেই পুজোর পর থেকে যে আরম্ভ হয়। আমি কত যাত্রা করতে, চা বাগানে, বিভিন্ন মহোৎসবে, এখন নেই, সব জানি স্তীমিত হয়ে গেছে। একদিকে তো যাত্রা আর একদিকে তো নাটক, দুটোটাই যেন একটা ভাটা চলছে। যখন এগুলো চিন্তা করি, একা একা থাকি, বয়স হয়েছে 81 বছর বয়স হয়েছে আমার, কিন্তু মাঝে মাঝে খুব চোখ দিয়ে জল আসে যে কী ছিল ত্রিপুরায়, কোথায় সেই জোয়ার, কোথায়? এখন দর্শকেরও অভাব, আর মানুষ এখন ওই মোবাইলের দিকে ঝুঁকে গেছে, একদম মোবাইলের দিকে। মোবাইলের মধ্যে চটুল অনেক কিছু দেখছে। আর এটা কোনো পয়সা লাগে না, পকেটে মোবাইল খুললেই দেখা যায়। আর নাটক দেখতে গেলে টিকিট কেটে দেখতে হবে, প্লাস রিক্সা ভাড়া আছে, আসা যাওয়া, রাত্রিবেলা অনেক টাকা খরচা হয়ে যায়। মোবাইলের মধ্যেই তো বিভিন্ন নাটক দেখা যায়, বিভিন্ন সিনেমা দেখা যায়, উত্তম সুচিত্রার নাটক সিনেমা দেখা যায়। দেখা যায় এখন ভাটাই, তেমন যাত্রা তেমন নাটক। এই অফিস নাটক হতো আগে, ইন্টার অফিস নাটক হতো, এখন বলতে গেলে একদম নেই। আমার তো 2-3 বার বিচারক হওয়ার আমার সুযোগ এসেছিল। আমি 2-3 বারকে নিরাশে ফিরেছি। এই কি নাটক, লোক নেই। আর নাটকের স্ট্যান্ডার্ডে তো নিচে নেমে গেছে আর কি। আগে এই মানে কৈলাসহর এরা যখন নাটক করতো, ত্রিপুরার কয়েকটা অফিস যে ছিল, এগ্রিকালচার, সেক্রেটারিয়েটে নাটক করে লুপচে ভরা দর্শক, সব কিছু ভাটা, চ্যালেঞ্জের মুখে। আস্তে আস্তে যেন মানে নাটক তবু কিছু কিছু আছে, যাত্রা একদম। এখন যেমন বর্তমান সময়ে আমরা যেটা জানি যে আমাদের সম্মিলিত নাট্য প্রয়াস, এটা প্রতি মাসের দ্বিতীয় শনিবার এই নাটক, ওই সারা মাসের মধ্যে একদিন। আর আগে প্রতি শনিবার শুক্রবার মানে ফাঁকা পাওয়াই যেত না।
হল ভর্তি। কার পরে কে নাটক করবে, কার নাটকের পরে কে দেখাবে, কত নাটকের দল ছিল ত্রিপুরায়। এখন তো টিকিট কেটে নাটক দেখতে যাবে, সেটা তো এখন মানুষ ভাবতেই পারে না। ইচ্ছেই করে না। কতগুলি নাটকের দল ছিল। মামবধব তার নাটক ছিল, অক্ষু চক্রবর্তী ছিল, তার সঞ্জয় কর তারার ছিল, তারপর রূপমের এই সুবুদ্ধে তারার নাটক, কত নাটকের দল ছিল। আস্তে আস্তে সব নিয়ে গেছে। মানে যখন করে ভাবি, শোনো মা, মানে খুব কষ্ট পাই, মনে খুব কষ্ট পাই যে কী দেখে এসেছি আমি, থাকতে থাকতেই যেন সব শেষ হয়ে যাচ্ছে। আর আমার লোকে যারা যারা অভিনয় করতো এক সময়, নাম করা বড় বড় অভিনেতা, অনেকেই চলেও গেছে। আর তোমাদের এখন যে নতুন যে প্রজন্ম, ইয়াং জেনারেশনটা ওদিকে ইন্টারেস্টেড কম, একদম এদিকে কম, আসতে চায় না। কেন যে কী বলো। আর একটা ভালো নাটক করতে গেলে কতগুলি জিনিস লাগে, যে আনুগত্য, নিষ্ঠা, আনুগত্য, প্রীতি সম্বেগ, মানে করার মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা। আর যে পরিচালনা করে পরিচালককে তার প্রতি আনুগত্য থাকতে হবে, তাকে যেভাবে বলে দেবে সেইভাবে মানে এটা করতে হবে, অভিনয়টা করতে হবে। এখন আনুগত্য কম। দু একটা মঞ্চে অভিনয় করার পরে নিজেকে এমন ভাবে আর কি, মানে আমি একজন বিরাট অভিনেতা হয়ে গেছি। আমরা তো গুরুর কাছে, যিনি ডাইরেক্টর ছেড়ে তার কত মান্যগণ্যতা করে আমরা চলছি। মানে আমাদের দলে শৃঙ্খলা ছিল। তা আমিও যখন পরিচালনা করেছি, শৃঙ্খলাবদ্ধ টিম ছিল আমার এখানে। কি বলবো। এখন স্যার বর্তমান সময়ে যাত্রা বা নাটকের মান উন্নয়নে আমরা কি কি উদ্যোগ নিতে পারি? প্রথম দেখো, আমি যখন প্রথম দিকে নাটক করতাম, একটা হল ছিল না। আমি ওই উমাকান্তি স্কুলের হলে প্রথম নাটক করি, স্বীকৃতি, উমাকান্তি স্কুল ক্যাম্পাস হলে। কোনো এই যে এখন তো কত রবীন্দ্র ভবনের দুটো হয়েছে, টাউন হল হয়েছে, মুক্তধারা হয়েছে, সুকান্ত একাডেমি, কত আগরতলাতেই। আমরা মাঠের মধ্যে চৌকি বেঁধে মাচা করে স্টেজ বানিয়ে আমরা নাটক করেছি। এখন তো কত সহজ হয়ে গেছে, সরকার থেকে কত মঞ্চ থেকে দিয়ে দিয়েছে। কেবল মানুষের অভাব, কেন যে ইন্টারেস্টেড হয় না এদিকে আর কি। এখন আমি একটা জায়গাতে বলেছিলাম, সরকার যদি একটু উদ্যোগ নিত আর কি, হেল্প করতো আর কি সংস্থাগুলিকে, তাহলে করেছেও। এই যে যাত্রা হলো না, ও কমলপুরে হলো, এর আগে ও ধর্মনগরে হলো, এই আমিও সেই মিটিংয়ে ছিলাম। 50,000 টাকা করে দেয় প্রতি নাটক, প্রতি এই আর কি যারা নাটকটা করে আর কি তাদেরকে। তার নাটকেরও দেয়, যাত্রাকেও দেয়। সেটা বছরে একদিন যাত্রা উৎসব, সেই বছরে একদিনই যাত্রা উৎসব। এখন ভাটা বছর কিন্তু সেই আমরা খালি দেখতেই পারি না বলতে গেলে। নেই। তোমাদের মধ্যে যাত্রা যে জিনিসটা কি, যে কত 10,000 লোককে একসঙ্গে, মানে সমাজের দর্পণ তো, শিক্ষা দেওয়া যায়। ওই যে রামকৃষ্ণদেব বললেন না, যাত্রা থিয়েটারে নুক শিক্ষা হয়, এই ফেলনা জিনিস নয়। 10,000 লোক, আর যাত্রাটা হতো এখন তো হলে হয়, হলে না, মানে 10,000 লোকের মাঝখানে মঞ্চ, চারিদিকে মানে মিউজিক পার্টি সহ সমস্ত দর্শক ঘুরে, সেখানে গিয়ে অভিনয় করে দেখাতে হতো। এখন তো মানে টিমার স্পটলাইট এসেছে। আমি প্রথম জীবনে দেখেছি চারদিকে 4টা মানে বড় বড় হ্যাজাক লাগিয়ে দিয়েছে, সেখানেই উঠে গিয়ে দর্শককে মুগ্ধ করতে হয়েছে। লাইট জ্বলছে, এর মধ্যে বলতেছে অন্ধকার রাত্রে ওই দূরে যেন শিয়াল ডাকছে। মানে এইভাবে মানুষকে কথা বলে বলে শেখাতে হয়েছে, বুঝলি না? মানে অভিনয়ের মাধ্যমে শোনা। হ্যাঁ, ওই মঞ্চে যখন অভিনয় হয় তখন তো সব কিছুর হেল্প পাওয়া যায়, সেট সিটিং পাওয়া যায়। কিন্তু যাত্রায় কোনো সেট সিটিং নেই, শুধু একটা চেয়ার থাকে, এই চেয়ারটাই একবার সিংহাসন, এইটাই সব কিছু। সেটা কিন্তু কেবলমাত্র একটি বিনোদনের মাধ্যম নয়, কিন্তু না সেটি মানে আমাদের বাস্তব। আর যাত্রাটা মা একটু লাউডলি করতে হয়। একদম। তো এখন অবশ্য এত মাইক্রোফোন দিয়ে দেয়, লাউডলি না বললেও ন্যাচারালভাবে নাটকের মতো বললে অনেক পরিবর্তন হয়ে গেছে। আমি মা মাটি মানুষ করেছিলাম, 14টা পুরস্কার পেয়েছিল। অনিল সরকার তখন ছিল, মন্ত্রী ছিল,
আর সমস্ত পুরস্কার থেকে আপনারা নিয়ে গেলেন সব, ফার্স্ট বেস্ট টিম, বেস্ট ডাইরেক্টর, বেস্ট অ্যাক্ট্রেস, বেস্ট অ্যাক্টর, 14টা পুরস্কার আচ্ছা, পেয়েছেন। জানতে চাইবো যে মা মাটি মানুষে আপনি কোন ক্যারেক্টারটা করেছেন? মামাটি মানুষে আমি করেছিলাম শিবু, বাহ, শিবু করেছিলাম। হ্যাঁ, খুব নাম হয়েছিল আমার। আর বিজলি চক্রবর্তী ছিল, সে করেছিল ওই নায়িকাটাকে, না চিত্রা না, চিত্রা তো হইল এটা গাঙ্গুলির, ওই যে গাঙ্গুলির। আর ওই ছিল ওই শিবুর ভাইয়ের বউটা আর কি, যে ছিল, অপূর্ব করেছিল। যখন সে এই মডার্ন হয়ে গেল, কলকাতায় গিয়ে এখন মডার্ন পোশাক টোশাক পরছে, তারপর যখন শিবু গেল বৌমা করে ডাক দিল, তখন যে এই যে দুজনের মধ্যে যে কথোপকথন, মানে সবাই বলছে আমাকে কি সিনেমা দেখলাম নাকি যাত্রায় দুর্গাবাড়িতে। এক মহিলা আমাকে বলছে যে আপনারা যতবার করেছেন ততবারই আমি দেখেছি, এটা মানে সিনেমার মতো মনে হয়েছে। আমরা কিন্তু কোনো প্রমটম ছিল না, আমরা একদম সাবলীলভাবে অভিনয় করে গেছি। এই যে এক্ষণে দেখতাম নটি বিনোদিনী করলাম, এইগুলি সব আমার মুখস্থ ছিল। পাগল ঠাকুর, নটি বিনোদিনী, গঙ্গাপুত্র ভীষ্ম, মানে একদম মুখস্থ ছিল, ফার্স্ট টু লাস্ট। টিপু সুলতান, হিস্টোরি খেলবো সবগুলো। স্যার, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আপনি কি বার্তা দেবেন আমাদের এই পজিটিভ বার্তার মাধ্যমে? সবার কাছে আমার অনুরোধ থাকবে, ইয়াং জেনারেশন কাছে, তারা যাতে ইন্টারেস্টেড হয় এই যে শিল্পটা, এই শিল্পটা যাতে হারিয়ে না যায়। এটা একটা কত বড় মাধ্যম তোমাকে বোঝাতে পারবো না আমি। কেমন, যেমন নাটক তেমনি যাত্রা, বিশাল বড় আমাদের সমাজের একটা দর্পণ তো, আয়না। হ্যাঁ, কাজে এটা যদি হারিয়ে যায় আমাদের কী রইল? এটা আমাদের কৃষ্টি কালচারের মধ্যে কিন্তু এটা আছে। কাজে সমস্ত ইয়াং জেনারেশনের কাছে আমার এই অনুরোধ থাকবে যে তোমরা সবাই এই যাত্রা এবং থিয়েটারের প্রতি তোমরা আরও এগিয়ে আসো, নতুন নতুন নাটক তৈরি করো, দেখবে তোমরা দর্শকও পেয়ে যাবে। দর্শকের অভাব, ভালো নাটক হলে, ভালো কাহিনী হলে। আর একটা জিনিস, এখন ভালো রাইটার পাওয়া যায় না। ভালো রাইটার কি যাত্রা, আগে যে ব্রজেন্দে, তারপরে এই ভৈরব গঙ্গোপাধ্যায়, তারা যাত্রা লিখত। আর নাটকের মধ্যে মনোজ মিত্র, তারা করতো না, কি সুন্দর নাটক, চাক ভাঙা মধুর লিখতো। এরকম রাইটারও নেই সেরকম। তারা যদি ভালো ভালো নাটক লেখে, কারণ একটা ভালো নাটক করতে গেলে একটা ভালো রাইটারের একটা ভালো নাটক লাগবে, তার ভালো অভিনেত্রী লাগবে, তারপরে তো আমি নাটকটা মঞ্চস্থ করবো। তাই কাজেই নতুন প্রজন্মের কাছে আমার এটাই আবেদন থাকবে, তারা যেন এই দুইটা শিল্পের প্রতি মানে নিষ্ঠা সহকারে, নিষ্ঠা, আনুগত্য আর কৃতি সম্বেগ নিয়ে তারা এগিয়ে আসে। তাহলেই আবার এই নাটক বা যাত্রার মানে জয়কার হবে আর কি। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার ব্যস্ত সময় থেকে কিছুটা সময় আমাদের এই পজিটিভ বার্তা দেওয়ার জন্য। এবং আপনাদের বলি, আপনারা সকলেই জানেন যে নাটক কিন্তু সত্যি বিনোদনের মাধ্যম নয়, সেটি কিন্তু বাস্তব চিত্র, সমাজের একটি আয়না বলতে পারে। তো আজকে আমাদের আলোচনার পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী আরও একটি ভালো অনুষ্ঠানে, ভালো একটি সচেতন বার্তা অনুষ্ঠানে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই। পরবর্তী সমস্ত অনুষ্ঠানের জন্য চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা।